আমাদের যে যৌন জীবন বা যেটা সেক্সুয়াল লাইফ সেটাকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। সবার প্রথম ভাগ যেটাকে বলা হয় ইনফ্যান্টাইল সেক্সুয়ালিটি, অর্থাৎ শিশুকালের যৌনতা, যেটা জন্ম থেকে এই 11-12 বছর বয়স পর্যন্ত চলতে থাকে। দ্বিতীয় যে অবস্থাটা সেটাকে বলা হয় কি বয়ঃসন্ধিকাল, অর্থাৎ পিউবার্টি, যে অবস্থাতে আমাদের মধ্যে বিভিন্ন রকমের হরমোনাল চেঞ্জেস হয়। এই পিউবার্টি স্টেজ অথবা বয়ঃসন্ধিকালটা চলে কি 11-12 বছর বয়স থেকে শুরু করে 18-19 বছর বয়স পর্যন্ত। এটা হচ্ছে দ্বিতীয় স্টেজ। এরপরে যেটা 3 নাম্বার স্টেজ, সেটা শুরু হয় কি এই 18-19 বছর বয়স থেকে শুরু করে ধীরে ধীরে আমরা পরিণত জীবনের দিকে এগিয়ে যেতে শুরু করি। সেটাকে বলা হয় কি অ্যাডাল্ট সেক্সুয়াল লাইফ, অর্থাৎ পরিণত একটা যৌন জীবন। এই যে 3 ভাগের যৌন জীবন, তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে কি ইনফ্যান্টাইল সেক্সুয়ালিটি, অর্থাৎ শিশুকালের যে যৌন জীবন। এবং এই যে শিশুকালের যৌন জীবন, যেটা জন্ম থেকে 11-12 বছর বয়স পর্যন্ত সময়কাল পর্যন্ত থাকে, এটা সম্পর্কে সবার প্রথমে যিনি কথা বলেন তার নাম হচ্ছে সিগমন্ড ফ্রয়েড, একজন সাইকোঅ্যানালিসিস্ট, একজন ফিলোসফার। সিগমন্ড ফ্রয়েডের এই মতবাদটা বা এই ধারণাটা দেওয়ার আগে পর্যন্ত মেডিকেল সায়েন্সে এবং সাইকোলজিতেও এটা মনে করা হতো যে আমাদের যৌন জীবনটা শুরুই হয় বয়স সন্ধিকাল থেকে, এই 11-12 বছর বয়সের পর থেকে। তখন আমাদের মধ্যে হরমোনাল পরিবর্তন হয় এবং শরীরের ভেতরে যৌন আকাঙ্ক্ষার সৃষ্টি হয়, মেয়েদের পিরিয়ডস শুরু হয়, ছেলেরা অনেকে হস্তমৈথুন প্রক্রিয়া শুরু করে, অনেকের নাইট ফলস হতে থাকে, ঠিক আছে, এবং ইত্যাদি ইত্যাদি। এবং এর আগে পর্যন্ত কোনো রকম সেক্সুয়াল ইনস্টিংক্ট বা যৌন আকাঙ্ক্ষা আমাদের মধ্যে থাকে না, এই বয়স সন্ধিকাল থেকে সেটা শুরু হয়। কিন্তু ফ্রয়েড বলে না, সিগমন্ড ফ্রয়েড দেখাচ্ছে যেই বয়স সন্ধিকালের আগে সেক্সুয়াল ইনস্টিংক্ট ছিল, কিন্তু সেটা সুপ্ত অবস্থায় ছিল, একটা অদৃশ্য অবস্থায় ছিল, একটা আন্ডারগ্রাউন্ডের মধ্যে ছিল বলতে গেলে। নাও সেই জন্য এটাকে বলা হচ্ছে কি ইনফ্যান্টাইল সেক্সুয়ালিটি। এবং একজন মানুষ যখন তার বয়স মানে 20 বছর, 22 বছর বা তার থেকে বেশি, 30-40 বছর হয়ে যাবে, তখন তার যৌন জীবনটা কেমন হবে সেটা নির্ভর করছে তার বয়স সন্ধিকালের উপরে নয়, বা তার অ্যাডাল্ট যে সেক্সুয়াল লাইফ সেটার উপরে নয়, বরং সেটা তার ইনফ্যান্টাইল সেক্সুয়ালিটির উপর নির্ভর করছে। অর্থাৎ জন্ম থেকে এই 11-12 বছর বয়স পর্যন্ত তার যৌন জীবনটা কেমন ছিল তার উপরে নির্ভর করছে। অর্থাৎ অ্যাডাল্ট যে সেক্সুয়াল লাইফ সেটার মধ্যে যদি কোনো প্রবলেম থাকে, যদি কোনো রকমের যৌনতার মধ্যে কোনো রকমের অ্যাবনর্ম্যালিটি থাকে, অসঙ্গতি থাকে, বা কোনো রকমের হিংস্রতা থাকে, বা কোনো রকমের ভায়োলেন্স থাকে, সেটা 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 কেন তৈরি হচ্ছে? কারণ সেই যে ইনফ্যান্টাইল সেক্সুয়ালিটি, সেই সময়ে কোনো একটা জিনিসের প্রবলেম তৈরি হয়েছিল, কোনো একটা বিশেষ ডেভেলপমেন্টাল, অর্থাৎ যে সেই যে ইনফ্যান্টাইল সেক্সুয়ালিটি, সেটা একটা স্টেজ থেকে পরবর্তী স্টেজের মধ্যে যখন আসছিল, তখন সেখানে কোনো একটা সমস্যার সৃষ্টি হয় যেটা সমাধান হয়নি সেই সময়, এবং সেটা সেই অবস্থাতেই থেকে গেছে। এবং যখন সে পরিণত বয়সে গেছে, তখন সেই সমাধান না হওয়া অংশটা, সেই পরিণত বয়সের যৌন জীবনটা কেমন হবে সেখানে তার প্রভাব বিস্তার করছে, যার ফলে সেক্সুয়ালিটির মধ্যে এক ধরনের অ্যাবনর্ম্যালিটি দেখা দিচ্ছে। কোনো যৌন জীবনই সম্পূর্ণরূপে নর্মাল বা স্বাভাবিক হয় না। যৌনতা মানেই হচ্ছে ইন ইটসেলফ একটা অ্যাবনর্ম্যালিটি, এক ধরনের অসঙ্গতি, এক ধরনের অপ্রকৃতিস্থ বিষয় আর কি, ঠিক আছে। এবার কেন এরকম বলা হচ্ছে? যেমন প্রকৃতি নিজেই হচ্ছে একটা অপ্রকৃতিস্থ বিষয়। নেচার ইন ইটসেলফ ইজ আনন্যাচারাল। তার মানে কি? মানে সায়েন্টিস্টরা বিভিন্ন রকমের পরীক্ষা করে, বিভিন্ন রকমের থিওরির মাধ্যমে, অঙ্কের মাধ্যমে এটা দেখেছে যে বিগ ব্যাং ঘটনাটা ঘটেছিল, প্রকৃতপক্ষে এই ঘটনাটা ঘটার কোনো চান্সই ছিল না, এটা হওয়ার কথা নয়, কিন্তু কোনো একটা কারণে এটা হয়েছে। কেন হয়েছে আমরা সেটা জানি না, এবং বিগ ব্যাং হওয়ার আগে কি অবস্থায় ছিল সেটাও আমরা জানি না। এবং বিগ ব্যাং যখন হয়, তখন তার আগে সময় এবং কাল, মানে স্পেস আর টাইম, তার অস্তিত্বই ছিল না। এই যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছি মানে স্পেস, যার মধ্যে আমার হাতটা আছে, এই বুক শেলফটা আছে, বা এই ক্যামেরাটা রাখা আছে, এই ফাঁকা জায়গার মধ্যে সব কিছু আছে, এটারই অস্তিত্ব ছিল না। এবং সময়ের অস্তিত্ব ছিল না। এই যে 4-5 মিনিট আমি ভিডিও বানাচ্ছি, এই সময়ের অস্তিত্ব ছিল না বিগ ব্যাংয়ের আগে, ঠিক আছে। এবং কেন বিগ ব্যাংটা হচ্ছে সেটাও আমরা জানি না।
তো এই যে প্রকৃতি তৈরি হয়েছে বা সৃষ্টি হয়েছে সেটা একটা অপ্রকৃতিস্থ বিষয়, কারণ সেটা হওয়ারই কথা নয়, এটা একটা আনন্যাচারাল বিষয়। নেচার ইটসেলফ আনন্যাচারাল। ঠিক তেমনই সেক্সুয়ালিটি ইন ইটসেলফ ইজ অ্যাবনর্ম্যাল। এটা কোনো স্বাভাবিক জিনিস নয়। সেক্সুয়ালিটি সাধারণ বা নর্মাল বা একটা লিনিয়ার প্রসেস নয়। এটার মধ্যে সব সময় কোনো না কোনো রূপের একটা ভুল, একটা মিস্টেক, একটা অসঙ্গতি সবসময় লুকিয়ে থাকে। কিন্তু এখানে দুই রকমের অ্যাবনর্ম্যালিটি আমরা দেখতে পাই। একটা হচ্ছে কি, যারা সাইকোপ্যাথস হয়, অর্থাৎ যারা ক্রিমিনাল হয় বা যাদের মধ্যে মানসিক রোগ থাকে, যারা হচ্ছে পাগলাগারদে থাকে, অর্থাৎ যাদের মধ্যে বিভিন্ন রকমের মানসিক রোগ থাকে, তাদের মধ্যে তাদের সেক্সুয়াল লাইফ হচ্ছে অ্যাবনর্মালিটি থাকে। কিন্তু যারা স্বাভাবিক মানুষ, আমি, আপনি, আরও যারা নর্মাল, যারা টিচার্স, প্রফেসর্স বা ইঞ্জিনিয়ার বা যারা নর্মাল লেবার, যারা কাজ করে প্রতিদিনের জীবনে, আমরা যাদেরকে দেখি, যাদের কোনো মানসিক রোগ নেই, যারা কোনো ক্রিমিনাল নয়, তাদের মধ্যেও তারা যখন সেক্সুয়ালিটিতে যায় তখন সেখানে কোনো না কোনো এক ধরনের তাদের অ্যাবনর্ম্যালিটিটা জেগে ওঠে। এবার যারা সাইকোপ্যাথস হয় তাদের মধ্যে যে অ্যাবনর্ম্যালিটি থাকে এবং যারা সাধারণ মানুষ, দুজনের মধ্যে যখন তারা সেক্সুয়ালিটি করে তখন তাদের মধ্যে অ্যাবনর্ম্যালিটি জেগে ওঠে। কিন্তু যারা সাধারণ মানুষ তারা সেই অ্যাবনর্ম্যালিটিটাকে রেগুলেট করতে পারে, তারা সেটাকে নিয়ন্ত্রণ করতে পারে, তারা তার তীব্রতাটাকে কম বেশি করতে পারে, তারা কিছুটা সেটাকে কন্ট্রোলে রাখতে পারে। কিন্তু যারা হচ্ছে সাইকোপ্যাথ, তাদের মধ্যে তারা কি করে, তাদের সেক্সুয়াল লাইফটা শুধু অ্যাবনর্মাল এমনটা নয়, তাদের স্বাভাবিক জীবনটাও হচ্ছে অ্যাবনর্মাল। অর্থাৎ কোনো মানুষ, ধরা যাক কোনো একজন মানুষ, সে হয়তো কোনো একটা চাকরি করে বা কোনো একটা জব করে, কিন্তু আপনি তার অফিসে গেলে সবসময় দেখবেন সে খিক খিক করে হাসে, সবসময় পান খাচ্ছে বা সবসময় বাজে কথা বলে, মেয়েদের দিকে কীরকমভাবে তাকায়। হ্যাঁ, ঠিক আছে, তার সব কিছুতে একটা ভয় আছে, তার মনে একটা ইনসিকিউরিটি, মানে তাকে দেখে বোঝা যায় যে সে মানসিকভাবে পুরোপুরি সুস্থ নয়। এরকম অনেক বয়স্ক অফিসার বিভিন্ন ব্যাংকে বা হচ্ছে পোস্ট অফিসে বা ইলেকট্রিক অফিসে গেলে আমরা দেখতে পাই, ঠিক আছে, বা আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে আমরা দেখতে পাই। এটা সম্পূর্ণরূপে আপনি শিওর থাকবেন সেই মানুষটার যৌন জীবনে কোনো একটা অ্যাবনর্ম্যালিটি লুকিয়ে আছে। কিন্তু যে স্বাভাবিক মানুষ, যে তার যৌন জীবনেও অ্যাবনর্ম্যালিটি আছে কিন্তু সেটা নিয়ন্ত্রিত অবস্থায় আছে, সেই জন্য তাকে আমরা স্বাভাবিক মানুষ বলছি। সে সেটাকে নিয়ন্ত্রণ করতে পারে এবং তার সেই অ্যাবনর্ম্যালিটিটা শুধুমাত্র তার যৌন জীবনের মধ্যে সীমাবদ্ধ, তার স্বাভাবিক জীবনে সেটা উঠে আসে না। কিন্তু যে সাইকোপ্যাথ বা যার মধ্যে মানসিক রোগ আছে বা যে ক্রিমিনাল, তার সেক্সুয়াল লাইফে তো অ্যাবনর্ম্যালিটি আছেই, কিন্তু সেই অ্যাবনর্ম্যালিটিটা শুধু সেক্সুয়াল লাইফে সীমাবদ্ধ নয়, তার স্বাভাবিক জীবনের মধ্যেও জেগে ওঠে। কিন্তু এটা কেন হয় এবং কিভাবে আমরা এই জিনিসটাকে নিয়ন্ত্রণ করতে পারি এবং এটাকে আরও অনেক মানে সঠিক পথ বা অভিমুখ দেখাতে পারি, এটা নির্ভর করছে আমাদের ইনফ্যান্টাইল সেক্সুয়ালিটি স্টেজে ঠিক আমাদের সাথে কি ঘটনা ঘটেছিল তার উপরে। এবং অনেকে কি হয়, পরিণত বা যে অ্যাডাল্ট সেক্সুয়াল লাইফ, সেখানে তারা স্যাটিসফাইড থাকে না বা তারা হচ্ছে অনেকে এক্সট্রা ম্যারাইটাল অ্যাফেয়ারের মধ্যে জড়িয়ে পড়ে। অনেকে কি করে, বিভিন্ন রকমের অসঙ্গতি দেখা যায় তাদের যৌন জীবনে, স্বাভাবিক মানুষ হওয়া সত্ত্বেও তারা কোনো সাইকোপ্যাথ বা ক্রিমিনাল নয়। কেন তাদের মধ্যে এরকম হয় সেটা নির্ভর করছে তাদের ইনফ্যান্টাইল সেক্সুয়ালিটি স্টেজে কোনো ঘটনা ঘটেছিল সেটার কারণে। এবারে আমরা সেই ঘটনাটা বোঝার চেষ্টা করব। এই যে ইনফ্যান্টাইল সেক্সুয়ালিটি স্টেজ, অর্থাৎ 0 থেকে এই 11-12 বছর বয়স পর্যন্ত, এটা আবার 3 ভাগে বিভক্ত। একটা হচ্ছে পিওর ইনফ্যান্টাইল সেক্সুয়ালিটি, যেটা হচ্ছে 0 থেকে 4 বছর বয়সের সময়কাল পর্যন্ত, 3 বা 4 বছর। আর তার পরবর্তীকালে যেটাকে বলা হচ্ছে মিডিল ইনফ্যান্টাইল সেক্সুয়ালিটি, যেটা হচ্ছে 3 বা 4 বছর বয়স থেকে এই 6-7 বছর বয়স পর্যন্ত বা ম্যাক্স টু ম্যাক্স 8 বছর বয়স পর্যন্ত এটা থাকতে পারে। আর তারপরে 8 থেকে বা 7 বছর বা 8 বছর বয়স থেকে যেটা 11 বা 12 বছর বয়স পর্যন্ত থাকে, সেটাকে আমরা বলি কি প্রি পিউবার্টাল স্টেজ, অর্থাৎ বয়ঃসন্ধিকালের পূর্বাভাস বা বয়ঃসন্ধিকালের আগের অবস্থা, প্রি পিউবার্টাল স্টেজ। অর্থাৎ একটা হচ্ছে পিওর ইনফ্যান্টাইল, মানে একদম বিশুদ্ধ শিশুকালের যৌন অবস্থা, একটা হচ্ছে মধ্য শিশুকালের যৌন অবস্থা, আর একটা হচ্ছে প্রি পিউবার্টাল। এবার এই যে 3টে যৌন অবস্থা, এই 3টে অবস্থার মধ্যে এমন কিছু ঘটনা ঘটে যেটার উপরে নির্ভর করে আমাদের পরিণত অবস্থায় যৌন জীবনটা কেমন হবে এবং সেখানে অ্যাবনর্ম্যালিটির পরিমাণ কতটা বেশি হবে বা কম হবে বা ঠিক কী রূপের হবে। ওকে, এবার এই যে স্টেজটা, এই 3টে স্টেজের কথা বললাম, এখানে দুটো জিনিস থাকে। এক, যেটাকে আমরা বলি কি অ্যাক্সিডেন্টাল এক্সপেরিয়েন্স। অ্যাক্সিডেন্টাল এক্সপেরিয়েন্স মানে কি, এমন একটা ঘটনা বা অভিজ্ঞতা যেটা বাই চান্স হয়ে গেছে। ওকে,
এবং 2 যেটাকে আমরা বলি কি দ্য সাইট অফ দ্য জেনিটালস, যেটার মানে হচ্ছে কি সাইট মানে হচ্ছে দেখা বা দৃশ্য বা দর্শন করা, আর জেনিটালস মানে হচ্ছে যৌনাঙ্গ। অর্থাৎ যৌনাঙ্গকে যখন আমরা প্রথমবারের জন্য আমরা দেখি, ঠিক আছে, যখন আমাদের বয়স 3 বছর বা 4 বছর বা 5 বছর থাকে, তখন আমরা প্রথমবার আমাদের যৌনাঙ্গকে দেখি, বা আমাদের যে খেলার সাথী যদি আমরা ছেলে হই, আমরা যখন খেলা করি, ছোটবেলায় তো সবাই জামা কাপড় পরে না, হয়তো কেউ খেলছে, তার ভাই বা তার বোন হয়েছে কোনো একটা, তার যৌনাঙ্গকে দেখছে, মানে ছেলে একজন মেয়ের যৌনাঙ্গকে দেখছে বা একটা মেয়ে একটা ছেলের যৌনাঙ্গকে দেখছে খেলা করার সময় তার খেলার বন্ধুদের সঙ্গে, অথবা তার নিজের ভাই বা বোনের সঙ্গে বা প্রতিবেশী কারোর বাড়িতে। যখন প্রথমবার আমরা অন্য কোনো সেক্স বা অন্য কোনো জেন্ডারের যৌনাঙ্গকে দেখি, ছেলে হলে মেয়ের বা মেয়ে হলে ছেলের, সেটাকে তখন বলা হয় কি দ্য সাইট অফ দ্য জেনিটাল। সেই প্রথমবারের জন্য যৌনাঙ্গটা দেখা, অর্থাৎ দর্শন করা অন্যের যৌনাঙ্গকে। আর একটা জিনিস বললাম, সেটা কি অ্যাক্সিডেন্টাল এক্সপেরিয়েন্স। অ্যাক্সিডেন্টাল এক্সপেরিয়েন্স মানে কি, দুটো উদাহরণ দিচ্ছি আমি অ্যাক্সিডেন্টাল এক্সপেরিয়েন্সের। যখন ছোটোবেলায় শিশুরা জন্ম হয়েছে, তারপরে কি হয়, হয়তো শিশু ঘুমাচ্ছে, তখন বাবা মারা ভাবে যে শিশু তো ঘুমাচ্ছে, চলো আমরা এখন একটু সেক্সুয়াল অ্যাক্টিভিটি করি বা আমরা যৌন ক্রিয়া করি, ঠিক আছে, আমাদের একসঙ্গে আমরা সময় কাটাই। তখন তারা হয়তো একসঙ্গে সময় কাটাচ্ছে, কিন্তু কোনো কারণে শিশু জেগে গেছে এবং সে হয়তো দেখে ফেলেছে তাদের বাবা মাকে সেক্সুয়াল মানে অ্যাক্টিভিটি করতে। তখন তার বাবা মারা রতিক্রিয়া বা মানে কোনো রকম যৌন কর্ম করছিল, সেই অবস্থায় তারা দেখে ফেলেছে তার বাবা মাকে। অথবা সে হয়তো খেলা করছিল বা হয়তো স্কুলে গেছিল, সে হয়তো যখন ফিরে এসছে তখন দেখছে জানালা দিয়ে বা দরজা খুলে হঠাৎ করে সে ঘরে চলে এসছে এবং বাবা মাকে একটা অবস্থায় সে দেখে ফেলেছে, অল্প সময়ের জন্য বা অল্প কিছু মুহূর্তের জন্য হোক না কেন। অথবা তার যে প্রতিবেশী, তার বাড়িতে হয়তো সে খেলতে গেছিল, কিন্তু সে খেলতে গিয়ে ভুল করে দেখে ফেলেছে। এটা হচ্ছে কি অ্যাক্সিডেন্টাল এক্সপেরিয়েন্স। ওকে, এই যে অ্যাক্সিডেন্টাল এক্সপেরিয়েন্স এবং এই যে সাইট অফ দ্য জেনিটাল, এই দুই মুহূর্তে শিশুদের মনের মধ্যে কিছু বিশেষ অনুভূতির সৃষ্টি হয়, যেটা তাদের কাছে একটা বিদেশি অনুভূতি, এমন একটা অনুভূতি যেটা তারা বুঝতে পারে না, তার মানেটা কি তারা জানে না, মানে এটা অদ্ভুত ধরনের একটা বিকৃত টাইপের একটা কেমন একটা অনুভূতি হয়, তারা সেটা ঠিক বুঝতে পারে না জিনিসটার মানে কি, ঠিক আছে, কারণ তারা তো জানে না সেক্সুয়ালিটি মানে কি। ওই যে অনুভূতিটা হয়েছিল সেটা নির্ধারণ করে তাদের অ্যাডাল্ট লাইফে যে অ্যাবনর্মালিটিটা তৈরি হবে সেটা ঠিক কী রূপের হবে। সেটা কি পুরোপুরি অ্যাবনর্মাল হবে, একজন সাইকোপ্যাথের মতো, একজন ক্রিমিনালদের মতো অনেক তীব্রভাবে, নাকি হচ্ছে সামান্য কোনো অ্যাবনর্মালিটি থাকবে। এবার এইখানে আমরা আসি এই যে অ্যাক্সিডেন্টাল এক্সপেরিয়েন্সের কথা বললাম সেটার বিষয়। এই যে অ্যাক্সিডেন্টাল এক্সপেরিয়েন্স, বাবা মাকে যৌন অবস্থায় যখন শিশুটা দেখে ফেলেছে, তখন তাদের মধ্যে যে অনুভূতিটা হয় সেটাকে বলা হয় স্যাডিস্টিক এক্সপেরিয়েন্স। ওকে, তারা মনে করে তাদের বাবা মা যেটা করছে, যদি সে রাতের বেলা বা যে কোনো সময় তারা সে দেখে ফেললো তার বাবা মাকে, হয়তো সে ঘুমাচ্ছিল, ঘুম অবস্থাতে অল্প অল্প দেখেছে, তাদের মধ্যে যে অনুভূতিটা তৈরি হয় সেটা হচ্ছে স্যাডিস্টিক। স্যাডিস্টিক মানে হচ্ছে এটা দুঃখজনক বা একটা হতাশার অনুভূতি তৈরি হয়, যেন জীবন হচ্ছে বিষাদময়, একটা হতাশার জীবন, এমন এক ধরনের অনুভূতি তাদের মধ্যে তৈরি হয়, কিন্তু খুব হালকা একটা অনুভূতি তৈরি হয়। এবার সেক্সুয়ালিটিকে তারা, যেহেতু তারা বুঝতে পারেন এটার মানে কি, মানে কেন তার বাবা মা এরকম করছে, এরকম তারা তো কখনো দেখেনি তার বাবা মাকে এরকম অবস্থায়, ঠিক আছে, এবং সে এটা জানে যে তার থেকে লুকিয়ে করা হচ্ছে, সে সেখানে তার যাওয়ার অনুমতি নেই। যদি সে দেখে ফেলেছে, বাবা মা যখন এটা দেখতে পায় যে ছেলে মেয়ে দেখে ফেলেছে, তখন তারা সাথে সাথে করে আলাদা হয়ে যায়, জামা কাপড় পরে নেয়, বা তারা তাদের ছেলে মেয়েকে এটা জানতে দিতে চায় না। তো যার ফলে ছেলেমেয়েরাও এটা বুঝতে পারে যে সে এমন একটা কিছু জেনে ফেলেছে যেটা তার জানাটা উচিত নয়, একটা প্রোহিবিশন। তো যার ফলে সে এটাকে একটা ভায়োলেন্স মনে করে। অর্থাৎ ছোটবেলায় ছেলেমেয়েরা যখন এই অ্যাক্সিডেন্টাল এক্সপেরিয়েন্সটা হয়, তখন সেখানে দুটো জিনিস ঘটে তাদের মনের মধ্যে। এক, স্যাডিস্টিক এক্সপেরিয়েন্স, অর্থাৎ একটা হতাশার অনুভূতি। আর দুই, যে তারা এটাকে মনে করে বা এটাকে চিন্তা করে একটা ভায়োলেন্স আকারে। যেমন স্কুলের টিচাররা যখন একজনকে চড় মারছে বা লাঠি দিয়ে মারছে, বা হচ্ছে যখন যুদ্ধ হয়, বা যখন ফর এক্সাম্পল বন্ধুরা খেলা করার সময় মারামারি করে, যেমন ভায়োলেন্স যেটাকে বলা হয় আর কি, অত্যাচার করা, টর্চার করা, তারা মনে করে ছেলেমেয়েরা তার বাবা তার মাকে টর্চার করছে বা অত্যাচার করছে, তারা এরকমটাই মনে করে। যেমন তারা ছোটবেলায় খেলা করে, খেলার বন্ধুদের সাথে ঝগড়া হয়, তর্ক হয়, বা হচ্ছে একটা খেলনাতে চায়, তার বন্ধু দিচ্ছে না, তখন সে তার বন্ধুকে মারছে, ঠিক আছে, বা তার থেকে সরিয়ে দিচ্ছে, ঠিক আছে, বা কাঁদছে। তারা মনে করে তার বাবা তার মায়ের উপরে সেরকম একটা খেলা করছিল, খেলা করতে করতে একটা ভায়োলেন্স করছে, একটা অত্যাচার করছে, সেই জন্য এইরকম। এবং যখন সে সেটা দেখে ফেলেছে, সেটা যার ফলে তার বাবা মা তার থেকে লুকানোর চেষ্টা করছে, কিন্তু এটা তো সত্যি নয়, যার কারণে তার মনে একটা সন্দেহ থাকে,
তার কারণে সে এটা বুঝতে পারে না, সে এটা মনে করে যেটা একটা ভায়োলেন্স, কিন্তু সে পুরোপুরি এটা সম্পর্কে শিওর থাকে না, এবং তার সঙ্গে সঙ্গে তার একটা স্যাডিস্টিক এক্সপিরিয়েন্স বা একটা হতাশার অনুভূতি তৈরি হয়। এই যে অনুভূতি, হতাশার অনুভূতি এবং এই যে ভায়োলেন্স বা অত্যাচারের চিন্তা, এই দুটো জিনিসের সাথে সেক্সুয়ালিটির একটা যোগ বা একটা অ্যাসোসিয়েশন তৈরি হয়ে গেল একদম প্রাথমিক অবস্থায়। যখন আমরা বড় হয়ে যাই তখন কি হয়, আমাদের জীবনে যদি কোনো একটা খারাপ ঘটনা ঘটে তখন আমরা সেটা ভুলে যাই বা সেটাকে মেনে নিতে শুরু করি বা গ্রহণ করতে পারি। কিন্তু যখন ছোটবেলায় থাকি আমাদের মনটা এত উর্বর থাকে, এত বিশুদ্ধ থাকে যে সেই মনে মানে একটা স্থির জলাশয়ের মতো, সেখানে যদি একটা গাছের পাতা বা একটা গাছ যদি ঝুঁকে পড়ে তার ছবিটা একদম সুস্পষ্টভাবে ধরা পড়ে। কিন্তু আমাদের বড় হয়ে গেলে আমাদের মনটা হচ্ছে এটা দিঘি, যেটা জলটা লাফালাফি করছে, জলের মধ্যে ঢিল ফেলে যেমন চারিদিকে ছড়িয়ে যায় জলটা, রিপেল তৈরি হয়, অনেকগুলো কম্পন তৈরি হয়, আমাদের মনটা সেরকম, ওরকম অভ্যাস হয়ে গেছে। কিন্তু শিশুদের মন ওরকম নয়। শিশুদের মনে কোনো একটা সামান্য অনুভূতি, কোনো একটা সামান্য জিনিস তারা যদি দেখে বা শোনে, তার একটা ছাপ তাদের মনে পড়ে যায়। এবং যেহেতু সেটা তাদের প্রথম অভিজ্ঞতা, জীবনে প্রথমবারের জন্য যখন আমরা স্কুলে যাই বা প্রথমবারের জন্য যখন প্রেমে পড়ি, প্রথমবারের জন্য যখন যৌন ক্রিয়া করি, সেটা আমাদের খুব ভালো করে মনে থাকে। ঠিক তেমনই যখন এই 3 বছর 4 বছর অবস্থায় যখন এই অ্যাক্সিডেন্টাল এক্সপিরিয়েন্স প্রথমবারের জন্য তাদের হচ্ছে, সেই সময় যে স্যাডিস্টিক এক্সপিরিয়েন্সটা হয় বা হতাশার অনুভূতি হয়, অথবা যে ফর এক্সাম্পল ভায়োলেন্সের যে চিন্তাটা তাদের মনে তৈরি হয় বাবা মাকে দেখার পরে, সেটা তাদের মনে একটা ছাপ পড়ে, একটা গভীর ছাপ। সেই ছাপটা পরবর্তীকালে যখন সে অ্যাডাল্ট লাইফে যখন সেক্সুয়াল অ্যাক্টিভিটি করে, তার সঙ্গে যখন সে যৌন ক্রিয়া করছে, তার হয়তো শারীরিকভাবে অনেক সুখ অনুভূতি হচ্ছে, অনেক তার ভালো লাগছে, প্লেজার পাচ্ছে, কিন্তু তারপরেও কি হয়, তার মনের মধ্যে একটা হতাশা কাজ করে। সেই জন্য কি হয়, অনেক মহিলারা তারা যখন প্রথম সেক্স করে, সেক্সের পরে তারা কাঁদে বা কান্না পায় তাদের, অথবা অনেক সময় সেক্স করার পর তারা হচ্ছে তেমন একটা বিষাদ বা একটা বিরক্তির ভাব মনে তৈরি হয় অনেক সময়। ঠিক আছে, কেন এরকম হয়, কেন সেক্সের সাথে ভায়োলেন্স এবং হতাশার জিনিসটা যুক্ত হয়ে থাকে? কারণ এই প্রথমবার যে অ্যাক্সিডেন্টাল এক্সপিরিয়েন্সটা হয়েছিল সেই সময়ের জন্য, সেই সময় তার বাবা মা বা যে কেয়ারটেকার ছিল, তারা সেই ঘটনাটাকে কিভাবে এক্সপ্লেন করে বা কি বলছে, বা তার মনের সেই যে অনুভূতিটা, যে প্রভাবটা পড়েছে, স্যাডিস্টিক এক্সপেরিয়েন্স আর ভায়োলেন্সের চিন্তাটা, এটা কতটা তীব্র বা কতটা গভীরভাবে পড়েছে, সেটার উপরে নির্ভর করছে তার অ্যাডাল্ট লাইফে তার সেক্সুয়াল লাইফটা ঠিক কতটা মানে বিকৃত হবে, কতটা অ্যাবনর্মালিটি তার মধ্যে থাকবে। অ্যাবনর্মালিটি থাকবে এটা সম্পর্কে শিওর, সবার সেক্সুয়াল লাইফে অ্যাবনর্মালিটি আছে, কিন্তু কতটা তীব্র হবে, কতটা বেশি থাকবে, এটা নির্ভর করছে ওই পার্টিকুলার সময়ে বাবা মা তাকে কিভাবে ট্র্যাকেল করেছিল, তাকে কিভাবে ম্যানেজ করেছিল, তার সাথে কিভাবে কথা বলেছিল। বাবা মা তার থেকে পালিয়ে লুকিয়ে চুরিয়ে বাঁচার চেষ্টা করেছিল, ভুলভাল কথা বলে দিয়েছিল, এই তুই এই বিষয়ে জিজ্ঞাসা করবি না, যা গিয়ে পড়তে বস, এরকম কথা বলেছিল, নাকি তাকে কাছে ডেকে নিয়েছিল, তার সাথে হাসি মজা করছিল, তার উপরে নির্ভর করছে। ওকে, এবার আমরা আসি দ্বিতীয় বিষয়টা, যেটা হচ্ছে এই ইনফ্যান্টাইল সেক্সুয়ালিটি যে 3টে স্টেজের মধ্যে ঘটতে থাকে, সেটা হচ্ছে কি সাইট অফ দ্য জেনিটাল, যেটা সম্পর্কে একটু আগে আমি অল্প বিস্তর বলেছি। সাইট অফ দ্য জেনিটাল যখন আমাদের হয়, যখন আমরা ছেলে হয়ে মেয়েদের যৌনাঙ্গকে যখন আমরা প্রথম দেখি, বা মেয়েরা যখন ছেলেদের যৌনাঙ্গকে প্রথম দেখে খেলার সময়, তখন তাদের মনে একটা ভীতি কাজ করে। মেয়েরা মনে করে তারা হচ্ছে ইনফেরিয়র, কারণ ছেলেদের যে যৌনাঙ্গটা সেটা তাদের শরীরের থেকে বাইরের দিকে বর্ধিত অবস্থায় থাকে, বাইরের থেকে বেরিয়ে থাকে, একটা অতিরিক্ত একটা যৌনাঙ্গ, একটা অতিরিক্ত বিষয় যেটা তাদের কাছে আছে এমন মনে হয়। কিন্তু যখন সেই ছেলেটা কোনো একটা তার বান্ধবী বা তার কোনো বোন বা দিদি তাকে দেখলো, তার যৌনাঙ্গ ওরকম নেই, তখন সে ভয় পায়। তখন সে মনে করে কি, তখন তার মনে হয় যে তার বোনেরও, সে মনে করে আমাদের যেমন যৌনাঙ্গ আছে সবারই হচ্ছে সেরকম। ঠিক আছে, মানে একদম ছোটোবেলায় শিশুদের মনটা কেমন থাকে, শিশুদের মনটা হচ্ছে এরকম থাকে, যদি তার খিদে পায় তো তার এরকম মনে হয় তার বাবা মা তার ভাই যারা আশেপাশে আছে তাদের সবারও খিদে পাচ্ছে। একদম যখন 3 বছর 4 বছর যখন বয়স থাকে তখন এরকম অনুভূতি। তার যদি বাথরুম পায় তো সবার বাথরুম পাচ্ছে, তার যদি কান্না পাচ্ছে তার মানে সবার কান্না পাচ্ছে। সে এটা বুঝতে পারে না তার অনুভূতি আর অন্য মানুষের অনুভূতি দুটো আলাদা আলাদা অনুভূতি। সে এটা পার্থক্য তৈরি করতে পারে না তার সাথে তার বাইরের জগতের। সেটা ধীরে ধীরে বড় হওয়ার সাথে সাথে সে সেই পার্থক্যটা তৈরি করতে শেখে। তো তখন যে ছোট থাকে, অন্য মানুষের যৌনাঙ্গকে দেখে, তখন তার মনে হয় যে আমার যেমন যৌনাঙ্গ আছে সবারই তেমন, সবার শরীরটাই হচ্ছে এরকম। কিন্তু যখন সে মেয়েদের যৌনাঙ্গকে দেখছে তখন সে দেখছে যে সেখানে তো ওরকম যৌনাঙ্গ নেই,
পেনিস বা হচ্ছে যে পুরুষ যে যৌনাঙ্গ সেটা তো তাদের নেই, তখন সে মনে করে কি যে হয়তোবা পরবর্তীকালে যৌনাঙ্গটা তৈরি হবে, এখনো ওদের তৈরি হয়নি, বা এখন হয়তো ওটা সংকুচিত অবস্থায়, বা হচ্ছে কোনো রোগ হয়েছে মেয়েটার সেই জন্য ওই রকম অবস্থায় আছে, বড় হলে ওটা ঠিক হয়ে যাবে, সে এরকম ভাবে বা এরকম চিন্তা করে। এবং তার মনে একটা ভয় তৈরি হয়ে যায় যে কিছু মানুষের যেহেতু এরকম যৌনাঙ্গ থাকে না, কিছু মানুষের এরকম হয়, তাহলে আমার যে যৌনাঙ্গটা আছে সেটা হয়তো আমি হারিয়ে ফেলতে পারি কোনো একটা সময়, বড় হওয়ার পরে বা পরবর্তীকালে আমার যৌনাঙ্গটা হয়তো না থাকতে পারে। এই যে ভয়টা বা এই যে ভীতিটা যে পুরুষ যৌনাঙ্গ আমাদের থেকে আমরা এটাকে হারিয়ে ফেলবো, এই ভীতিটা মনের মধ্যে তৈরি হয়। এটাকে বলা হয় কি ক্যাস্ট্রেশন কমপ্লেক্স। যেমন ওডিপাস কমপ্লেক্স একটা কমপ্লেক্স, তেমন ক্যাস্ট্রেশন কমপ্লেক্স হচ্ছে আর একটা কমপ্লেক্স। ঠিক আছে, একটা ভয় যে আমরা আমাদের যৌনাঙ্গকে হারিয়ে ফেলবো, মানসিক রূপে একটা ভয় তৈরি হয় ছেলেদের মধ্যে। কিন্তু ছেলেরা নিজেকে বোঝানোর চেষ্টা করে যে না এরকমটা হবে না, আমার বোন বা আমার খেলার সাথী যে তারও ওরকম যৌনাঙ্গ পরবর্তীকালে বড় হওয়ার সাথে সাথে চলে আসবে, আর আমিও যৌনাঙ্গ হারাবো না, এরকম সে বোঝানোর চেষ্টা করে। কিন্তু যখন সে বোঝাতে পারে না তখন সেই ক্যাস্ট্রেশন কমপ্লেক্সের মধ্যে আটকে থাকে। ঠিক আছে, একটা সময় পরে গিয়ে সে উপলব্ধি করে যে না এরকমটা হবে না, এবং তখন সে সেটা থেকে উতরে যায়। সেই মনের মধ্যে একটা প্রতিবন্ধকতা, আমাদের মনে যেমন হচ্ছে অনেক সময় কি হয়, ধরুন আমার বাথরুম পেয়েছে কিন্তু আমি একটা কাজ করছি, আমি কি করতে পারি, আমি সেটাকে আটকে ধরে রাখতে পারি, কিছু সময় পরে গিয়ে বাথরুমে করব। কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে এটা হয় না। বাচ্চাদের ক্ষেত্রে যখন কোনো একটা ইনস্টিংক্ট কাজ করে, মনের মধ্যে একটা ভয় বা একটা মানে ঘৃণা বা রাগ সেটা যখন তৈরি হয়েছে, তখন সেটাকে কি করে সাপ্রেস করতে হয় সেটা সে ভালো করে জানে না, সেটা ভালো করে বুঝতে পারে না সে, কারণ সে প্রথমবারের জন্য ওই জিনিসগুলো শিখছে। ঠিক আছে, যেমন ছোটবেলায় কি হয়, বাড়িতে একটা আত্মীয় এসছে, তার সামনে হয়তো আপনি খেলা মানে বাচ্চা ছেলেটা খেলা করছে, তখন আমরা তাকে বলি এই তুই এখানে এসেছিস কেন, এরকম পোশাক পরে আসিস না, যাও ঘরে থেকে ভালো পোশাক পরে আয়। বা বড়রা আসলে চুপ করে বসে থাকতে হয়, এরকম কথা বলবি না, নাহলে এক চড় মারবো। আমরা তাকে কি শেখানোর চেষ্টা করছি, তার যে ইনস্টিংক্ট সবসময় দৌড়াদৌড়ি করা, লাফালাফি করা, জিনিসপত্র ছুঁড়ে ফেলে দেওয়া, অন্যের বাড়িতে গিয়ে এরকম করছে, আমরা তাকে শেখাচ্ছি এই ইনস্টিংক্টটাকে কি করে সাপ্রেস করতে হয়, করে সেই সামাজিক নিয়মকানুনের মধ্যে কিভাবে নিজেকে আত্মসমর্পণ করতে হয়, নিজের ইনস্টিংক্টটাকে লুকিয়ে রেখে বা সেটাকে চেপে রেখে মনের মধ্যে, এবং সেই নিয়মকানুন অনুযায়ী চলতে হয়, তারা সেটা শেখে বা আমরা তাদেরকে সেটা শেখানোর চেষ্টা করি। এবার প্রথম যখন সেই শিশুটা বা সেই ছেলেটা একটা জেনিটালের সাইট পেয়েছে, দেখেছে, তখন তার মনে যে ভয়টা কাজ করছে, সেই যে ক্যাস্ট্রেশন কমপ্লেক্সটা তৈরি হচ্ছে, সেটা তার মনে একটা প্রভাব ফেলে, একটা ভীতির সৃষ্টি করে। সেই যে প্রভাবটা সেটা নির্ধারণ করে বয়স হওয়ার পরে, অ্যাডাল্ট যখন সে হয়ে যাবে, তখন যখন সে অন্য মহিলা বা নারীর সঙ্গে যৌন সংঘর্ষে লিপ্ত হবে, তখন তার সেখানে কি ধরনের অ্যাবনর্ম্যালিটি তৈরি হবে, তখন তার সেক্সুয়াল লাইফটা কেমন হবে, সেটার উপরে প্রভাব ফেলে। এই যে প্রাথমিক অবস্থায় যখন সে জেনিটালের সাইটটা পাচ্ছে, তার মনে যে ভয়টা তৈরি হচ্ছে, সেই ভয়টাকে সে সাপ্রেস করতে পারে না, ভালো করে সে শিখে ওঠেনি। কারণ সামনের যে বিষয়বস্তু, সামাজিক জিনিসগুলোকে আমরা তাদেরকে শেখাই, কিন্তু কিছু কিছু এই যে অ্যাক্সিডেন্টাল এক্সপেরিয়েন্স বা এই যে হচ্ছে সাইট অফ দ্য জেনিটাল, এর ফলে মনে যে আবেগগুলো তৈরি হয়, সেগুলোকে কিভাবে সাপ্রেস করতে হয় এবং কোন অভিমুখে মনটাকে নিয়ে যেতে হয়, সেগুলো আমরা বড়রা তাদেরকে শেখাই না। আমাদের সামাজিক পরিকাঠামোটা সেরকম নয়, এবং আমরা বেশিরভাগ ক্ষেত্রে জানতেই পারি না কখন সেই ছেলে বা মেয়েটা, সেই বাচ্চা শিশুটা তার অ্যাক্সিডেন্টাল এক্সপেরিয়েন্স হয়েছে বা জেনিটালের সাইট পাচ্ছে সে প্রথমবারের জন্য, এবং তার মনে এতই হালকা প্রভাবটা পড়তে থাকে এবং মনটা এত উর্বর থাকে যে সেটা তার মনে প্রভাব ফেলে, এবং সেই প্রভাবটাই নির্ধারণ করে যে পরবর্তীকালে তার অ্যাডাল্ট বা পরিণত যৌন জীবনটা কেমন হবে। ঠিক আছে, এবার মেয়েদের ক্ষেত্রে এটা কি হয়, মেয়েরা যখন দেখে যে ছেলেদের যৌনাঙ্গ আছে যেটা শরীরের থেকে বর্ধিত অবস্থায় এবং আমাদের ওরকম কিছু নেই, তখন মেয়েদের নিজেকে অনেক বেশি ইনফেরিয়র, অনেক বেশি ছোট কিছু মনে হয়, মানে ছেলেদের তুলনায় তাদের মধ্যে কোনো একটা জিনিসের খামতি আছে, কোনো একটা কিছু কম আছে। কারণ মেয়েদের যে যৌনাঙ্গটা সেটা অনেক কমপ্লেক্স, একটু জটিল এবং অনেক বেশি পরিণত একটা যৌনাঙ্গ, অনেক বেশি একটা ইনভলিউশনের মধ্যে দিয়ে সেটা চলতে থাকে। ঠিক আছে, ইনভলিউশন মানে মেয়েদের যে যৌনাঙ্গটা বা যে ভেতরে শরীরের ভেতরের যে অংশটা, সেটা 40-45 বছর বয়সের পর্যন্তই আর কি অ্যাক্টিভ থাকে, তারপর সেটা সংকুচিত হতে থাকে। তারপরে একজন 60 বছরের মহিলা কখনো মানে প্রেগনেন্ট হতে পারে না বা হওয়ার অনেক কমপ্লেক্সিটি থাকে, কিন্তু একজন পুরুষ সে 60 বছর বয়সেও খুব ভালোভাবে যৌনক্রিয়া চালাতে পারে। ঠিক আছে, এটাকে বলা হয় ইনভলিউশন, মানে
ক্রমসংকুচিত হওয়া একটা জটিল যৌন একটা মানে অঙ্গ যেটা মেয়েদের আছে, যেটা অনেক ছেলেদের যৌনাঙ্গ থেকে অনেক পরিণত, যেটা অনেক বেশি সূক্ষ্ম, কিন্তু যেহেতু সেটা শরীরের ভেতর থেকে দৃশ্যমান নয়, মানে শরীরে দেখা যায় না, ছেলেদেরটা যেমন শরীরের থেকে বর্ধিত বাইরে বেরিয়ে থাকে, যার ফলে মেয়েরা কি মনে করে তাদের মধ্যে কোনো একটা কিছু খামতি আছে, কোনো একদিক থেকে তারা ছেলেদের তুলনায় কম। এটা তাদের ছোটোকালে এই যে খামতিটা, অর্থাৎ একটা ক্যাস্ট্রেশন কমপ্লেক্স তাদের মনের মধ্যে প্রভাব তৈরি হয়। ঠিক আছে, এই যে ক্যাস্ট্রেশন কমপ্লেক্স তাদের মনের মধ্যে যে প্রভাবটা তৈরি হয়, সেটা ফলে মেয়েরা অনেক সহজেই অন্যদের কাছে নিজেকে আত্মসমর্পণ করে দিতে শেখে। অর্থাৎ বড়রা যেটা বলছে বা যেটা শেখাচ্ছে তারা সেটা শিখে নেওয়ার চেষ্টা করে। তারা মনে করে যে তারা যদি সেই বড়দের কথাগুলো শোনে বা সেটা শিখে নেয়, তাহলে কোনো একটা সময় গিয়ে তাদের মানে তারা সামাজিকভাবে গ্রহণযোগ্য হবে তাদের কাছে সেই যৌনাঙ্গটা না থাকার পরেও। এবং আমরা এটা খেয়াল করে দেখতে পারি ছোটোবেলাতে, বিশেষ করে এই 18-19 বছর বয়স পর্যন্ত একটা ছেলের তুলনায় একটা মেয়ের মানসিক অবস্থাটা অনেক বেশি পরিণত হয়। এরকম হয়তো আপনি শুনে থাকবেন যে একটা ছেলের তুলনায় একটা মেয়ে 3 বছর করে বেশি তাদের ম্যাচুরিটি বেশি থাকে, যেটা অ্যাকচুয়ালি একটা সঠিক মানে বলতে গেলে সঠিক। কারণ ছেলেদের যে যৌনাঙ্গ তার ইকুইভ্যালেন্ট, তার সমতুল্য যৌনাঙ্গ হচ্ছে মেয়েদের, সেটা হচ্ছে তাদের ক্লিটোরাস, অর্থাৎ মানে তাদের যৌনাঙ্গের উপরে একটা অংশ থাকে যেটাকে বলা হয় ক্লিটোরাস, যেটা ভ্যাজাইনা নয়, যেখান থেকে তারা মানে যেখানে প্রধান যে তাদের যে যৌনাঙ্গটা যেটা তাদের শরীরের ভেতরে থাকে সেটা নয়। এবং ছেলেরা মেয়েদের ক্লিটোরাসটাকে আবিষ্কার করতে পারে এবং মেয়েরা ছেলেদের যৌনাঙ্গ বা পেনিস সেটাকে আবিষ্কার করতে পারে। কিন্তু ছেলে এবং মেয়ে তারা উভয়ই একটা জিনিস সম্পর্কে জানে না, সেটা হচ্ছে কি ভ্যাজাইনার অস্তিত্ব সম্পর্কে। মেয়েদের শরীরের ভেতরের দিকে যে আরও একটা যৌন অংশ আছে সেটা সম্পর্কে তারা জানতে পারে না। এইটা আবিষ্কার করে ছেলেরা এবং মেয়েরা সবার শেষে গিয়ে, কারণ তারা একটা প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করে যে শিশুরা কিভাবে জন্ম হয় বা সেক্সুয়ালিটি জিনিসটা কী, এবং তারা সেটা বুঝতে পারে না। এবং তারা এটা ধারণা করতে পারে যে ছেলেদের এবং মেয়েদের মধ্যে কোনো একটা সম্পর্ক আছে, কোনো একটা বিশেষ কাজ বা কর্ম তারা করে, কিন্তু সেটা কি এবং কিভাবে তারা সেটা বুঝতে পারে না। তারা এটা জানতে পারে না যে ছেলেদের যৌনাঙ্গটা মেয়েদের শরীরের যৌনাঙ্গের মধ্যে প্রবেশ করাতে হয়। কারণ কেন জানতে পারে না বা কেন বুঝতে পারে না? কারণ তারা এটা জানে না যে মেয়েদের শরীরের ভেতরে একটা কোনো জায়গা আছে, এটা তারা জানতে পারে না। কারণ মেয়েদের ক্লিটোরাসটাকে মেয়েরা প্রথমে আবিষ্কার করে এবং ছেলেরা আবিষ্কার করে, এবং ছেলেদের যৌনাঙ্গটাকে ছেলেরা আবিষ্কার করে এবং মেয়েরাও আবিষ্কার করে। এবং তারপর যখন বয়স চলতে থাকে, যখন বয়স সন্ধিকাল আসে, তখন মেয়েদের যখন পিরিয়ডস হতে শুরু হয়, সেই সময়কালে তারা এটা আবিষ্কার করতে পারে যে তাদের শরীরের ভেতরে একটা আলাদা যৌনাঙ্গ আছে, একটা বিশেষ যৌনাঙ্গ। এবং যেহেতু তারা এটা প্রথমে জানতে পারে, সেই জন্য যৌন ক্রিয়া বা যৌন কাজকর্ম কি হয় সেটা সম্পর্কে ছেলেদের তুলনায় তাদের জ্ঞানটা বেড়ে যায়। তারা আগে থেকে বুঝতে শুরু করে বা বুঝতে পারে যে অ্যাকচুয়ালি তাদের মধ্যে একটা ম্যাচিওরিটিটা বেশি তৈরি হয় শারীরিক যন্ত্রণা বা কষ্ট পাওয়ার মাধ্যমে, এবং মানসিক লেভেলে তাদের কাছে সুস্পষ্ট হয়ে ওঠে অ্যাকচুয়াল যৌন ক্রিয়াটা অ্যাকচুয়ালি ঠিক কী বা কী রকম, ছেলেদের থেকে অনেক আগে। এবং ছেলেরা সেটাকে আবিষ্কার করে আরও পরে গিয়ে, যার ফলে স্বাভাবিকভাবে মনে হয় যে একটা সময়কাল পর্যন্ত ছেলেদের তুলনায় মেয়েরা বেশি ম্যাচিওর, এবং যেটা সঠিক। এবং এটা সারা জীবন থাকে না, যেটা হচ্ছে এই 19-20 বছর বয়স পর্যন্ত থাকে এই ম্যাচিওরিটির গ্যাপটা। তারপর গিয়ে জিনিসটা আবার সমতুল্য হয়ে যায়, দুজনের একই লেভেলে চলে আসে। আবার কিছু কিছু ক্ষেত্রে এমনও দেখা যায় যে 19-20 বছর বয়সের পরে মেয়েদের ম্যাচিওরিটিটা অনেকটা কমে যায়, আবার ছেলেরা একটু বেশি এগিয়ে ম্যাচিওর থাকে। কিন্তু সর্বোপরি যখন বয়সটা চলতে থাকে, দুজনের ম্যাচিওরিটিটা একই, কোনো এজ গ্যাপ থাকে না, একই লেভেলে চলতে থাকে, বিশেষ করে যখন 30 বছর বা তার পরবর্তী সময়কালটা চলে আসে তখন। ওকে, তো কিভাবে আমাদের যে যৌন জীবন, অ্যাডাল্ট সেক্সুয়াল লাইফ, সেখানে অ্যাবনর্ম্যালিটি তৈরি হয় কেন, অ্যাক্সিডেন্টাল এক্সপেরিয়েন্সটা কিভাবে আমাদের সঙ্গে বড়রা ট্র্যাকেল করেছে তার উপরে নির্ভর করে, এবং দ্য সাইট অফ দ্য জেনিটাল, সেই সময় আমাদের মনের মধ্যে যে ভীতি বা ভয়টা তৈরি হচ্ছিল সেটা আমরা কতটা সাপ্রেস করতে পেরেছিলাম সেটার উপরে। যদি এই দুটো ঘটনা সম্পর্কে তোমরা বা আপনারা যদি মনে করতে পারেন, প্রথম জীবনে যখন আপনারা এটা অভিজ্ঞতা হয়েছিল তখন সেই ঘটনাটা কী, সচেতনভাবে সেটা যদি মনে করতে পারেন, সেই ছবিগুলো বা সেই সময় আপনার মনে কেমন অনুভূতি তৈরি হয়েছিল, এবং সেটা যদি খাতায় লিখতে পারেন, তাহলে আপনাদের যৌন জীবনটা অনেক বেটার হতে পারে, এবং আপনাদের মধ্যে যে অ্যাবনর্ম্যালিটি
বা বিভিন্ন রকমের যে বয়স হওয়ার পরে আমাদের মধ্যে নার্ভের যে সমস্যা হয়, রোগ তৈরি হয়, অনেকের ডাইজেশনের বিভিন্ন রকমের প্রবলেম হয়, বা অনেকের হার্ট ডিজিজ হয় বা ব্রেন স্ট্রোক হয়, এই যে রোগগুলো হয় তার পিছনে এই সেক্সুয়াল অ্যাবনর্মালিটির একটা বিরাট বড় ভূমিকা থাকে। বিভিন্ন রকমের সাইকোসিস, নিউরোসিস বা হিস্টেরিয়া বা হিস্টেরিক রোগ দেখা দেয়। 40-45 বছর বয়সের পরে দেখবেন মেয়েদের মধ্যে একটা ম্যানিয়া তৈরি হয়, সবসময় খিটখিটে মেজাজ। ছেলেদের মধ্যেও একটা ম্যানিয়া তৈরি হয়, খিটখিটে মেজাজ, সবসময় দুজনে হাজব্যান্ড ওয়াইফ তর্ক বিতর্ক করে যাচ্ছে বাড়িতে, এরকম হয় কেন? কারণ তাদের সেক্সুয়ালিটির মধ্যে যে অ্যাবনর্ম্যালিটিটা আছে সেটা প্রকাশ পাচ্ছে অন্যান্য রূপের দ্বারা। এবং এটা কেন তৈরি হয়েছে? কারণ সেই ছোটোবেলায় সেই যে অ্যাক্সিডেন্টাল এক্সপেরিয়েন্স এবং সাইট অফ দ্য জেনিটাল, সেই সময় যে অভিজ্ঞতাগুলো হয়েছিল সেগুলোকে তারা পুরোপুরি ওভারকাম বা সেগুলো থেকে তারা পুরোপুরি স্বাধীন হয়ে উঠতে পারেনি। তার ছাপটা মনের ভেতরে থেকে গেছে এবং সেটা তাদের সেক্সুয়াল লাইফে প্রভাব বিস্তার করেছে। সেই জন্য তো যদি আপনি সেটাকে স্মরণ করতে পারেন, মনে করতে পারেন, আপনার আনকনসিয়াস মাইন্ডে সেটা না থেকে আপনার কনসিয়াস মাইন্ডে থাকে ঠিক কী ঘটনা ঘটেছিল, সব থেকে ছোটোবেলার ঘটনা, তাহলে কি আপনি নিজেকে সেই হিস্টেরিক বিহেভিয়ার, সেই যে অ্যাবনর্ম্যালিটি বা সেই যে সাইকোসিস বা সেই যে নিউরোসিস, সেই যে ম্যানিয়া বা সেই খিটখিটে মেজাজ, বা অনেক সময় কি হয় হাজব্যান্ড ওয়াইফ একে অপরের প্রতি অনেক সন্দেহবাতিক হয়ে ওঠে, সবসময় সন্দেহ করছে কোনো কারণ ছাড়াই। এটা হয়তো আপনারা দেখে থাকবেন বা তোমরা হয়তো দেখে থাকবে বড়দের মধ্যে, যাদের বয়স বিশেষ করে 40 পেরিয়ে গেছে তাদের মধ্যে। এটা কেন হচ্ছে? কারণ তাদের সেই ছোটোবেলার ঘটনাগুলো এখন আনকনসিয়াসে চলে গেছে, তারা সেটাকে আর মনে করতে পারে না, সেখান থেকে আনকনসিয়াস থেকে তাদের বর্তমান জীবনটা নিয়ন্ত্রিত হচ্ছে। তো সেটাকে যদি আপনি মনে করতে পারেন তাহলে আপনার আনকনসিয়াস আর কনসিয়াসের মধ্যে একটা ইউনিটি তৈরি হবে, একটা যোগ সাধন তৈরি হবে, একটা সংযোগ তৈরি হবে, যার ফলে এই সিমটমগুলো তীব্রতাটা অনেক কমে যাবে, বা আপনার এই মানসিক রোগ, এই যে ম্যানিয়া বা হিস্টেরিয়া বা যে সাইকোসিস বা নিউরোসিস বা সেক্সুয়াল অ্যাক্টিভিটির সময় যে অ্যাবনর্ম্যালিটি, সেগুলো অনেক কম হয়ে যাবে। ওকে, যার ফলে আপনি আরও অনেক সুস্থ স্বাভাবিক শুধুমাত্র হবেন তাই নয়, বরং আপনার মানসিক শান্তি এবং জীবনমুখী হয়ে উঠতে অনেক বেশি সাহায্য হবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, যেটা অত্যন্ত গভীর এবং খুব সুন্দর একটা ভিডিও। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। এবং এই যে ব্যাকগ্রাউন্ডে আমি ভিডিওটা রেকর্ড করছি, এটা কি তোমাদের বেশি ভালো লাগছে, নাকি যে ব্ল্যাক স্ক্রিনের যে ব্যাকগ্রাউন্ডটা আমি ইউজ করি সেই ব্যাকগ্রাউন্ডটা তোমাদের বেশি ভালো লাগে? এটা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তো আমি সেই অনুযায়ী তাহলে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার চেষ্টা করব। এবং তাড়াতাড়ি আমাদেরকে 10,000 সাবস্ক্রাইবারে পৌঁছাতে হবে, তারপরে গিয়ে আমার এডিটিং শুরু করতে হবে, ফেসবুকে ভিডিও আপলোড করব। কিন্তু 10,000 সাবস্ক্রাইবারে আমরা এখনও পৌঁছাচ্ছি না, কারণ তোমরা ভিডিওগুলো শেয়ার করছো না। আর কতবার বলবো আমি? দেখো, এত ভালো ভালো ভিডিও নিয়ে আসছি, এত ডিটেলসে সব কিছু আলোচনা করছি, এত গভীর, বাংলা ভাষায় তো দূরের কথা, হিন্দিতে পর্যন্ত ইন্ডিয়াতে কেউ ভিডিও বানায় না। অ্যাটলিস্ট আমি এখনও পর্যন্ত কোনো চ্যানেলে এমন ডিটেলড ভিডিও খুঁজে পাইনি। সবাই তথ্য দেয়, আমাদের চ্যানেলে আমরা কনসেপ্ট ইউজ করি। ওকে, তো অবশ্যই চেষ্টা করবে আমাদেরকে হেল্প করার এবং আমাদের চ্যানেলকে সাপোর্ট করার এবং আমাদের ভিডিওকে শেয়ার করার। থ্যাংক ইউ সো মাচ। পরের ভিডিওতে আবার দেখা হবে। টাটা।